দিল্লি বিস্ফোরণের ঘটনা ঘটেছে 10 তারিখ এবং তারপর একের পর এক গ্রেফতারির ঘটনা। ফের তদন্তকারীদের স্ক্যানারে কিন্তু আল ফালাহ বিশ্ববিদ্যালয়, দিল্লির ওখলায় বিশ্ববিদ্যালয়ের যে অফিস, সেখানে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চক্রী চিকিৎসক উমর মুজাম্মিল শাহিন শাহিদ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিল। ইতিমধ্যেই দ্রুত চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং একই সঙ্গে একের পর এক চিকিৎসকের গ্রেফতারে কোথাও আশঙ্কায় ফেলেছিল উমরুন নবীকে। আর সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়, দিল্লির ওখলায় যে বিশ্ববিদ্যালয়ের অফিস রয়েছে, সেখানে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায়। ফরিদাবাদের এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় একেবারে শুরু থেকেই কিন্তু সংবাদ শিরোনামে তদন্তকারীদের স্ক্যানারে। আর এবারই হাসপাতালের সঙ্গে জড়িত শিক্ষক এবং চিকিৎসক শাহিন শাহিদের ব্যাংক অ্যাকাউন্টে 1,55,00,000 টাকা লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। দফায় দফায় সেই টাকা লেনদেন হয়েছে, সেই হদিশও তারা পেয়েছেন এবং সেই সঙ্গে ধৃত চিকিৎসকের একাধিক পাসপোর্ট তারা পেয়েছেন, যা ঘিরে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া দিল্লির বিস্ফোরণের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ কাশ্মীরের বাসিন্দা। এনআইএ টিম তাকে শ্রীনগর থেকে গ্রেফতার করে। এনআইএ সূত্রে দাবি, ধৃত দানিশ দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী। বিস্ফোরণে নিহত উমারুন নবীর ঘনিষ্ঠ ছিল সে। জঙ্গিদের প্রযুক্তিগত প্রশিক্ষণও দিয়েছিল দানিশ। ড্রোনকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তারও পরিকল্পনা করছিল এই দানিশ। একের পর এক গ্রেফতারের পাশাপাশি দিল্লি বিস্ফোরণের তদন্ত চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, তাদের নজরে রয়েছে বিস্ফোরণ কাণ্ডে ধৃত চিকিৎসক শাহিন শাহিদের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিশ। সূত্রের খবর, গত 7 বছরে ধৃত চিকিৎসক শাহিন শাহিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1,55,00,000 টাকা লেনদেনের হদিশ পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী এই অ্যাকাউন্টগুলি থেকে 2014 সালে 9 লাখ টাকা, 2015 সালে 6 লাখ টাকা, 2016 সালে 11 লাখ টাকা ও 2017 সালে 19 লাখ টাকার লেনদেন করা হয়েছে। এত টাকা কোথা থেকে আসতো, কোথায় যেত, তাই এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, বাজেয়াপ্ত পাসপোর্ট থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন অন্তত 3 বার পাকিস্তানে গেছিল ধৃত চিকিৎসক শাহিন। কানপুরে চাকরি ছাড়ার পর 2013 সালে থাইল্যান্ড ও 6 বার অন্য দেশেও গেছিল সে। সূত্রের খবর, ইতিমধ্যেই শাহিনের ব্যবহৃত 3টি পাসপোর্ট হাতে এসেছে তদন্তকারীদের। তার মধ্যে একটিতে কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজ, একটিতে ল্যাপটপের ঠিকানা ও তৃতীয়টিতে ফরিদাবাদের ঠিকানার উল্লেখ রয়েছে। এমনকি 3টি পাসপোর্টে অভিভাবকের পরিচয় রয়েছে একাধিক অসঙ্গতি। যেমন 3টি পাসপোর্টের মধ্যে একটিতে অভিভাবকের জায়গায় নাম রয়েছে ধৃত চিকিৎসকের বাবার, দ্বিতীয়টিতে রয়েছে স্বামীর নাম, তৃতীয় ও শেষ পাসপোর্টে শাহিনের ভাই চিকিৎসক পারভেজকে অভিভাবক হিসেবে দেখিয়েছিলেন শাহিন। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, কিছুদিন আগে এই পারভেজকেই আটক করে পুলিশ। এর সঙ্গে ধৃত চিকিৎসকের একাধিক বিদেশ ভ্রমণের তথ্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলো। অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার হওয়া জঙ্গি ডাক্তার উমারুন নবীর সহযোগী আমির রশিদ আলীকে 10 দিনের এনআইএ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এনআইএ সূত্রে দাবি, উমারুন নবীর সঙ্গে চক্রান্তে সামিল ছিল ধৃত আমির রশিদ আলী। আমির রশিদের নামে রেজিস্ট্রেশন ছিল I-20। এর পাশাপাশি আর্থিক প্রতারণা মামলায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাইকেও গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। এবিপি আনন্দ। এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক। খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামেই 2টো এপিক কার্ডের হদিশ মিলেছে। আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে 2টো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে। আর যা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাম ঠিকানা একই, বিধানসভা কেন্দ্রও একই, শুধু আলাদা সিরিয়াল নম্বর। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড। সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে 2টো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ। শক্তি রায়চৌধুরী আছেন, যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান। হ্যাঁ, তার নামে কি 2টো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ। এসআইআর ফর্ম কটা এসেছে মানে? 2টো এসেছে। মানে আপনারা 2টো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর 2টো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনাকে। ডবল এসছে। সূত্রের খবর, কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা।
যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল নেতা শক্তি রায়চৌধুরীর। যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন চারটে এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে শক্তি রায় চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে? অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি, বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। ভোটে দিদি বুঝতে পারবে। আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে, কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর, 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে। কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনে বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি,
ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।